দুই বেডরুমের দাম মোটামুটি 1 কোটি টাকা হয়। এত দাম দিয়ে ফ্ল্যাট কেনার পরে সেখানটার মানুষ কিন্তু জল পাচ্ছে না। এখানে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে জলের অসুবিধা আমরা কি এখন আসবো? আমার মনে হয় আপনি যদি কিছুদিনের জন্য এখানে আসেন কোনো চিকিৎসার জন্য বা কিছু, চলে আসতে পারেন, অসুবিধা হবে না। 3626টা গাছ কাটা পড়েছে। 10% জল সাপ্লাই কাট করছে গভর্নমেন্ট থেকে। তো দেখুন, যারা ফ্ল্যাট কিনতে যায় তারা এর ব্যাপারে কি ভাবছে। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিও মূলত আমি এর আগে যে ভিডিওটা করেছি ব্যাঙ্গালোর জল সংকট, তার একটা কন্টিনিউ পার্ট হিসাবে মনে করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি জানাবো আজকের দিনে অর্থাৎ 14ই মার্চ 2024 সালে ঠিক জলের পরিস্থিতি কী আছে, সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে এবং সাধারণ মানুষকে কী সমস্ত করবার জন্য সরকারের থেকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন মানুষ আবেদন জানিয়েছে। আজকে সেই সমস্ত জিনিসগুলি এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। হয়তো এর থেকে আপনার অনেক কিছু শেখার থাকতে পারে। তার কারণ ব্যাঙ্গালোরের আজকের যে সমস্যা, এটা আজকে ব্যাঙ্গালোরের হলেও হতে পারে এটা কালকে আপনার শহরেরও সমস্যা। ইতিমধ্যে পুনেতে কিন্তু একই সমস্যা দেখা দিয়েছে জলের সমস্যায়। মহারাষ্ট্র এবং তারপর তেলেঙ্গানা এরকম আরও কিছু রাজ্যে একই সমস্যা শুরু হয়েছে। ফলে আমার কাছে জল আছে বলে আনন্দ করার কিছু নেই। আজ আছে, কালকে থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই, যদি না জল সংরক্ষণ এবং জলের অপচয় বন্ধ করা যায়। তো দেখুন, একটা কথা আছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে, সেরকম অবস্থা হয়েছে কিন্তু এখন ব্যাঙ্গালোরের। জল নেই, এখন বিভিন্ন রকম আইডিয়া মানুষের মাথায় আসছে। আবার অন্যদিকে ভাবতে পারেন কঠিন সময় কিন্তু আরও উন্নত মানুষ তৈরি করে, সেটা হিসাবেও ধরতে পারেন। অর্থাৎ এখন বুদ্ধি বেড়ে পরবর্তীতে হয়তো ব্যাঙ্গালোরের মানুষ আরও ভালো কিছু করবে বলে আমার বিশ্বাস। তবে চলুন দেখে নেওয়া যাক ব্যাঙ্গালোরের পরিস্থিতি কী। আর জলের সঙ্গে সঙ্গে যেটা আগে জানিয়েছি, এখানে বৃষ্টি হয়নি বহুদিন ধরে, তার ফলে কিন্তু জলের অবস্থার এরকম সংকট তৈরি হয়েছে। তবে চলুন কতগুলো ইম্পর্ট্যান্ট নিউজ দেখে নিই যে এর মধ্যে কী হয়েছে। দেখুন, প্রথম নিউজটা ব্যাঙ্গালোরের জন্য খুব ভালো খবর। ব্যাঙ্গালোরের মহাদেবপুরা বলে একটা এলাকা আছে যেখানে প্রপার্টি ট্যাক্স এবছর 10,000 কোটি মার্ক ক্রস করেছে। 10,000 কোটি একটা এলাকা, এটা কিন্তু খুব বড় এলাকা না, ইন্ডাস্ট্রিয়াল এলাকা অবশ্যই, এবং এখানে 10,000 কোটি টাকার কিন্তু প্রপার্টি ট্যাক্স এসছে। তো একটা বিশাল বড় অ্যামাউন্ট এটা গত বছর। এরপরে যে নিউজটা, ব্যাঙ্গালোরে কিন্তু ভীষণ রকমভাবে গরম শুরু হয়েছে। আপনারা হয়তো শুনেছেন, আমিও একটা দুটো ভিডিওতে বলেছি যে এখানটা কিন্তু খুব গরম হচ্ছে এবং গরমের পরিমাণ এটা 2016 সালের পরে সবথেকে হটেস্ট ডে। এবং এটা কতটা গরম সেটা বোঝার জন্যে আর একটা নিউজ, দিল্লিতে যে গরম হয় এখন কিন্তু তার চেয়েও বেশি গরম, মানে দিল্লির চেয়ে ব্যাঙ্গালোরে বেশি গরম। ইনফ্যাক্ট বোম্বের চেয়ে তো বেশি, কলকাতার থেকেও হয়তো বেশি বা কলকাতার সমান এরকম একটা গরম এখানে চলছে। তো ব্যাঙ্গালোরে বৃষ্টি নেই, গরম হচ্ছে, এগুলোর কারণ কি হতে পারে? অনেক কারণ হতে পারে। আমার মনে হয় তার মধ্যে একটা কারণ ব্যাঙ্গালোরের যে উন্নতি হচ্ছে, ব্যাঙ্গালোরের যে সমস্ত নাগরিক সুবিধাগুলি বাড়ছে তার ফল হয়তো কিছুটা এটা। তার কারণ ব্যাঙ্গালোরের ট্রাফিক কম হওয়ার জন্যে এর মধ্যে ব্যাঙ্গালোরের মেট্রো রেল এক্সপ্যানশনের কাজ চলছে গত কয়েক বছর ধরে। তার জন্যে একটা রিপোর্টে দেখাচ্ছে যে 3626টা ট্রি, 3626টা গাছ কাটা পড়েছে। এটা সরকারি হিসাব, মানে সরকারের গোনা যে গাছগুলো। ইনফ্যাক্ট আমি যেটা দেখেছি, যখন আমরা আমাদের কেয়ারপুরাম থেকে এয়ারপোর্টের দিকে যাই তখন দেখেছি রাস্তার পাশে NH-44-এর ওপরে প্রচুর গাছ ছিল, সবগুলো কেটে দেওয়া হয়েছে। এখানে যে 3626 সেটা হয়তো বড় গাছ হতে পারে, ছোটো গাছ হয়তো তার হিসাবে নেই। কারণ আমি কানাঘুষো এদিক ওদিক থেকে যা আনঅফিসিয়াল খবর শুনেছি, 8,000 10,000 মানে যে যার মতো ইচ্ছা বলে, কিন্তু সংখ্যাটা যে অনেক সেটা সত্যি। যারাই এখান থেকে যাতায়াত করেছেন তারাই জানেন। কেউ বলে 8,000, কেউ বলে 10,000। সরকারি মতে 3626 এতগুলো গাছ কাটা পড়েছে একটা রেল এক্সপ্যানশনের জন্য। আগেই বলেছি যে এখানটায় কিন্তু যে লেকগুলো বন্ধ হয়ে গেছে। আপনি যদি আগের জল সংকটের ভিডিও না দেখে থাকেন তাহলে সেটা দেখলে বুঝতে পারবেন। ফলে গাছ কাটা, লেক বুঝিয়ে যাওয়া, এই সমস্ত ফলে কিন্তু এখানটার পরিবেশে এফেক্ট পড়েছে, এটা নিয়ে কেউ দুমত নেই। তার সঙ্গে আরও একটা ভালো খবর যেটা বললাম, 10,000 কোটি কিন্তু এখানটার প্রপার্টি ট্যাক্স কালেকশন ব্যাঙ্গালোরের একটা এলাকায় হয়েছে। মহাদেবপুরার এমন কিছু বড় এলাকা না, এরকম না হলেও বোধহয় আরও 20টা এলাকা আছে, তো সেখান থেকে 10,000 কোটি। তো এবারে
জলের অবস্থা কি একটা খবর আপনাদের একটু দেখিয়ে দিই। আমি গত ভিডিওতে অনেকগুলো খবর দেখিয়েছিলাম, তার মধ্যে একটা খবর দেখাই। সাপুরজি পালনজি বলে একটি গ্রুপ আছে যারা এখানটায় বাড়ি বিক্রি করে, বাড়ি বড় বেশ দামি বাড়ি বিক্রি করে। তাদের বাড়ির বা ফ্ল্যাটের এক একটা দাম হয়, যদি দেখেন একটা 2 বেডরুমের দাম মোটামুটি 1 কোটি টাকা হয়। আমি নিউজটাকে দেখাচ্ছি। তো এখানটায় এত দাম দিয়ে ফ্ল্যাট কেনার পরে সেখানটার মানুষ কিন্তু জল পাচ্ছে না, এবং সেই কারণে তারা কিন্তু প্রতিবাদ করছে। এখানে ছবিটা খুব ফেটে গেছে, কিন্তু খবরটা যদি দেখেন তাহলে এখানটায় বলছে ওয়াটার ক্রাইসিসের জন্য রেসিডেন্ট এখানটায় প্রোটেস্ট করছে, যখন তাদের ট্যাপ থেকে আর জল বের হচ্ছে না। 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে 2 বেডরুম 3 বেডরুম 4 বেডরুম নয়, জাস্ট 2 বেডরুমের 1 কোটি টাকা দিয়ে কেনার পরে তাদের সেখানটা কিন্তু জল নেই। অবস্থা এই। ঠিক তার আগের খবর দেখেছি 10,000 কোটি কিন্তু সরকারের প্রফিট হয়েছে বা ট্যাক্স কালেকশন হয়েছে। নেক্সট খবর, 10% জল সাপ্লাই কাট করছে গভর্নমেন্ট থেকে। যারা জলের কানেকশান পায়, কাবেরীর কানেকশান, মানে যাদের টাইম কলে জল আসে বলতে পারেন, তাদের 10% জল কাট করছে, যাদের 20 লাখ লিটার থেকে 2 কোটি লিটার পার ডে কনজাম্পশান আছে। 40 লাখ লিটার মানে কিন্তু অনেক জল, এবং সেখান থেকে 40 থেকে 2 কোটি একটা বড় অ্যামাউন্ট। প্র্যাকটিক্যালি আমি যা দেখেছি আমাদের অ্যাপার্টমেন্টে যা জল কনজাম্পশান হয় একটা সাধারণ মানুষের, সেখান থেকে আমি একটা ব্যাক ক্যালকুলেশন করে দেখেছি। এখানটায় যদি একটা মোটামুটি 300 থেকে 400 ঘর হয় একটা অ্যাপার্টমেন্টে, তখন কিন্তু 40 লাখ লিটার জল প্রতিদিনের দরকার হয়। মোটামুটি 300 ঘর যদি হয়, তার বেশি হলে এই অ্যামাউন্টটা হতে পারে। অর্থাৎ বড় যে অ্যাপার্টমেন্ট তারা কিন্তু জল সাপ্লাই যদি তারা পায় তাহলে 10% করে কাট করছে গভর্নমেন্ট থেকে। এরপরে একটা খবর যেটা আমরাও পেয়েছি, এটা ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, যে আমাদের প্রত্যেককে বলা হয়েছে যে জল আমরা যখন ট্যাপ ইউজ করি তখন ট্যাপের মাথায় রেস্ট্রিক্টার ইউজ করতে। রেস্ট্রিক্টার মানে কি, জলের যে ফ্লোটা হয় ফ্লোটাকে কমিয়ে দেওয়ার জন্যে একটা কিছু ব্যবহার করা হয়, যার ফলে জলের ফ্লো কমে যায়, জলটা ছড়িয়ে পড়ে, এবং জলের সেভ যেটা বলছে, যেটা 50% পর্যন্ত জল সেভ হতে পারে। তো সবাইকে বলেছে এটা লাগিয়ে নেওয়ার জন্য। যদি না লাগায় তাহলে 7 তারিখের পরে, 7ই এপ্রিলের পর থেকে কিন্তু এটা যদি থাকে, যে কোথাও গিয়ে যদি ওরা দেখতে পায় যেখানটায় কেউ লাগায়নি কারো ঘরে, তাহলে 5,000 টাকা করে তাকে পেনাল্টি দিতে হবে 7 তারিখের পরে। আজকে হলো 14 তারিখ, মানে এটা গত 7 দিন আগের দেওয়া একটা নোটিশ। এবং তারপরে প্রত্যেক দিনে আরও 500 টাকা করে, মানে আজকে যদি আমার ঘরে না থাকে, আমাকে যদি ধরে গভর্নমেন্ট থেকে 5,000 প্লাস আরও 7 দিনে আরও 3500, মোট 8,500 টাকা আমাকে পেনাল্টি করবে। যদি ওই নিউজ দেখে আমি কিন্তু করে নিয়েছি। তার আগে ছিল, কিন্তু সেটা যথেষ্ট ভালো ছিল না, পরবর্তীতে সেটাকে উন্নত করেছি। অর্থাৎ এটা আমাদের মতো মানুষকেও কিন্তু বলছে, যে শেখাচ্ছে যে এটা এইভাবে সেভ করা যায়। এই ব্যাপারটা নিয়ে আমরা অতটা ভাবিনি, দেখেছি, কিন্তু এটা এইভাবে জল যে সেভ করে আমি জানতাম না। তো এটা দেখার পরে সেটা আমি নিজেও করে নিয়েছি। আনন্দ মাহিন্দ্রা তিনি একটি শেয়ার পোস্ট করেছেন, যে আমরা যে এসি ব্যবহার করি, এসির যে জল, মানে দেখুন জলের সাপ্লাই হয়েছে, সরকার একটা অ্যাকশান নিয়েছে, সাধারণ মানুষ কী করছে জল সাপ্লাইয়ের জন্য। তো এখানটায় তিনি একটি পোস্ট শেয়ার করেছেন যে জলের সাপ্লাই, দেখুন এই ছবিটাতে আছে, এসির জলটাকে একটা পাইপের মধ্যে ধরে রেখে সেখান থেকে ট্যাপের থেকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কতজন মানুষ এভাবে করবেন জানি না, কিন্তু এটা একটা উপায়, যে জল যে এসির জলটা যে সেভ করে নেয়, সেভাবে এটা হতে পারে। তো এটা একটা উপায়। নেক্সট আর একটা উপায় দেখেছি, আমরা যে কেন্টের জল ব্যবহার করি, কেন্টের জলে কি হয়, আমরা যে কেন্টের জল যেটা ব্যবহার করি, সেই কেন্টের যে অতিরিক্ত জল, যেটা নোংরা জলটাকে ফেলে দেওয়া হয়, সেটাকে মানুষকে বলছে যে সেভ করো। তো এটা আমাদের অ্যাপার্টমেন্টেরই একটা ছবি কারো ঘরের। তিনি কি করেছেন, তার জলের পাইপটাকে বাথরুমে এনে সেখানটা জলটা সেভ করছে। মানে এই কাজটা আমি বালতিতে ধরে নিয়ে তারপরে সেভ করি, সেটাকে আরও ইজি করবার জন্য একটা পাইপ রেখে দিয়েছে। এই ছবিতে দেখুন যেটা দেখাচ্ছে, যে এটা এসে বাথরুমে আসছে, সেখান থেকে যে জলটা ফ্ল্যাশের এখান থেকে ওভারফ্লো হচ্ছে, সেটা গিয়ে বালতিতে জমা হচ্ছে, নাহলে ফ্ল্যাশের মধ্যে এটা জমা হচ্ছে, এবং পরে ফ্ল্যাশের কাজে জলটা ব্যবহার করা যাচ্ছে। ফলে মানুষ কিন্তু, আমি যেটা বললাম, চোর পালালে বুদ্ধি বাড়ে, বা কঠিন সময় উন্নত মানুষ তৈরি করে। তো এইভাবে কিন্তু ব্যাঙ্গালোরের মানুষ জল কী করে সেভ করতে হয় এটা সাবধান হচ্ছে। ঠিক কোভিডের সময় আমরা যেরকম মাস্ক পরা শুরু করেছি, হাত ধোয়া শুরু করেছি, তার সুফল আমরা এখন পাই, যে আমাদের রোগব্যাধি আগের থেকে কম হচ্ছে। তো আমার ধারণা এভাবে কিন্তু ব্যাঙ্গালোরের মানুষ একটা শিক্ষা পাবে, এবং
তারা কিন্তু জল সেভ করা যায় কী করে, এবং সরকার জল কিভাবে বাঁচানো যায়, জল কিভাবে অসুবিধা না হয়, আমার বিশ্বাস এখানটা সরকার এরপরে এই কাজগুলি করবে। তো এই সমস্তগুলো তো হচ্ছে, অর্থাৎ সমস্যা কী হয়েছে, কীভাবে হচ্ছে, টেম্পারেচার বেড়েছে, সব বললাম। এর ফল দেখুন কী হচ্ছে। ব্যাঙ্গালোর যে 10,000 কোটি টাকা যে ট্যাক্স রেভিনিউ লাভ করেছে, তার কিন্তু একটা নেগেটিভ নিউজও কিন্তু এই জলের থেকে আসছে। ব্যাঙ্গালুরু ওয়াটার ক্রাইসিস হ্যাজ ইম্প্যাক্টেড দ্য রিয়েল এস্টেট, এটা কোশ্চেন। এত জল যদি অসুবিধা হয় তাহলে মানুষ তো ফ্ল্যাট কিনতে গেলে ভাববে যেখানটায় কিছু হচ্ছে কি না। তো দেখুন, যারা ফ্ল্যাট কিনতে যায় তারা এর ব্যাপারে কি ভাবছে। এখানটায় যেটা বলছে 50 লাখ টাকার নিচে যে সমস্ত ফ্ল্যাট, তার কিন্তু বিক্রি প্রায় 65 থেকে 70% কমে গেছে। 65 থেকে 70% কিন্তু ফ্ল্যাটের বিক্রি কমে গেছে 50 লাখ টাকার, মানে বাজেট ফ্ল্যাট যেগুলো। তার উপরে যদি দেখা হয় ওভারঅল ফ্ল্যাটের যেটা বলেছে, ওভারঅল তো 2% কমেছে। মোট 13,000, 2% মানে হলো 13,133টা ফ্ল্যাট বিক্রি কমে গেছে। এবং এটা সবচেয়ে বেশি কমেছে হলো যারা লো বাজেটের ফ্ল্যাট কিনছে। কিন্তু তার সাথে সাথে এখানে বলছে 50 লাখের নিচে হলে 65 থেকে 70% কমেছে, আর 50 থেকে 1 কোটি হলে 7% কমেছে। মানে যারা একটু বেশি দাম দিয়ে কিনছে তারা তত একটা কেনা বন্ধ করেনি, 7% কমেছে। ওভারঅল 2% কমেছে। ফলে জলের জন্য যে এফেক্ট, সেটা কিন্তু ফ্ল্যাট বিক্রির পরে তার এফেক্টটা এসছে। যারা আপনারা এখান থেকে কিছুদিনের জন্য আসবেন, আমার মনে হয় তাদের জন্য কোনো অসুবিধা হবে না, তারা চলে আসতে পারেন। আর একটা যে ভালো ব্যাপার হয়েছে, এখন গরমের ছুটি শুরু হয়ে গেছে। গরমের ছুটি হওয়াতে এখানটার বহু মানুষ কিন্তু শহরের বাইরে চলে গেছে। ইনফ্যাক্ট আমিও এই সপ্তাহতেই বাড়ি যাব, কলকাতায় যাব। আমি আজকে বললাম যে আজকে 14 তারিখ, ফলে এই সপ্তাহতেই আমি বাড়ি যাচ্ছি। আর মানে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তো আমি কলকাতাতে থাকবো। আমার মতো এখানটায় বহু মানুষ যারা বাড়ির এখানটার নয়, বাইরের, তারা প্রায় সকলে চলে গেছে। ইনফ্যাক্ট যারা কর্ণাটকেরও কিন্তু অন্যান্য দিকের, ব্যাঙ্গালোরের নয়, তারাও চলে গেছে। ফলে শহরে কিন্তু এখন লোক কম আছে, ট্রাফিকও হয়তো কম দেখবেন, এবং মানুষ বাইরে চলে যাওয়ার জন্যে এখানটার ওয়াটার কনজামশান কিন্তু কমে গেছে, যার ফলে এই মুহূর্তে ওয়াটার ক্রাইসিস অতটা শোনা যাচ্ছে না। তো আমার ধারণা, যখন এই মানে এখন স্কুলের ছুটি হয়েছে, সামার ভ্যাকেশন, যে কারণে মানুষ চলে যাচ্ছে, এবং সামার ভ্যাকেশনের পরে যখন আবার স্কুল খুলবে মাসখানেক পরে, আমার ধারণা ততদিনে হয়তো এখানে বৃষ্টি এসে যাবে। অলরেডি মেঘলা হওয়া শুরু হয়েছে, আকাশে মাঝে মধ্যে মেঘ দেখা যাচ্ছে। ধারণা আরও 1 মাস এখনও আছে স্কুল ওপেন হতে, রিওপেন হতে। আমার ধারণা তার মধ্যে বৃষ্টি এসে যাবে, হয়তো ব্যাপারটা সমস্যার সমাধান হয়ে যাবে। গরম সেটাও মাঝে খুব হচ্ছিল, এখন একটু কমেছে, এবং আমার ধারণা গরমটাও কমে যাবে। কিন্তু গরমটা কমে গেলেও, এটা আমি একজনের ফেসবুক পোস্ট দেখছিলাম, তিনি 2007 সালে এখানে এসেছিলেন। তিনি বলেছেন তার পোস্টে যে এখানটা গরমকালেও সোয়েটার গায়ে দিতে হতো, ফ্যান কখনোই লাগতো না। শীতকালে তো মানে সোয়েটার লাগতেই, গরমকালেও সোয়েটার চাদর লাগতো, যেখানে এখন আমার ফ্যান চালাতে হচ্ছে। এখনও আমার ঘরে ফ্যান চলছে। ফলে গরম বেড়েছে, এরকমভাবে প্রচুর কনস্ট্রাকশন হওয়ার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। আমি আশা করি ব্যাঙ্গালোরের বর্তমান পরিস্থিতি আপনাকে বলতে পারলাম। আপনাকে এখনই ভয় পেয়ে আসবো না সেরকম মনে করার দরকার নেই। আপনি আসলে ব্যবস্থা হয়ে যাবে। ফ্ল্যাট যারা কিনবেন তারা একটু খেয়াল রাখবেন, আগেও আমি বলেছি। আর আপাতত মানুষ এখান থেকে চলে যাওয়ার জন্যে জলের অবস্থা বেটার বলে আমার মনে হয়েছে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আর আপনার ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন, সম্ভব হলে আমি উত্তর দেব। আর আপনার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। দেখা হবে এর পরের ভিডিওতে। নমস্কার।